তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও। তো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তাদের বাংলা পাঠ্য বইয়ের আজকে আলোচনা করা হবে অসুখী একজন কবিতাটি, যেটা রচনা করেছেন পাবলো নেরুদা। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো প্রকার স্কিপ না করে। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব সেই কবিতা থেকে আর কি কি ধরনের এমসিকিউ, এসিকিউ, 3 মার্ক 5 মার্ক মাধ্যমিকে আসতে পারে। আর চাইলে তোমরা সঙ্গে খাতা বা পাঠ্য বই নিয়ে বসতে পারো, যাতে তোমাদের আরও বুঝতে খুব সহজ হয়। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কমেন্ট বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো তোমাদেরকে বলবো, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করতে চলেছি অসুখী একজন কবিতাটি, দশম শ্রেণীর দ্বিতীয় পাঠ, অসুখী একজন কবিতা, যেটা তর্জমা করেছেন পাবলো নেরুদা। তো এই কবিতা শুরুর আগে তোমাদের কিছু কথা বলে রাখি, যেটা তোমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। পাবলো নেরুদা, এই নামটা দেখে মনে হচ্ছে কোনো বাঙালি কবি নন। হ্যাঁ, তিনি চিলির কবি। পাবলো নেরুদা হচ্ছেন চিলির কবি, আর এই কবিতাটা ইংরেজি ভাষায় লেখা। তবে বাংলায় কে করেছে? এই কবিতাটা বাংলায় করেছে নবারুণ ভট্টাচার্য। অর্থাৎ অসুখী একজন কবিতার কবির নাম জিজ্ঞেস করলে হবে পাবলো নেরুদা। যদি প্রশ্ন হয় অসুখী একজন কবিতার বা অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন, তাহলে উত্তর কী হবে বলো তো? নবারুণ ভট্টাচার্য। এই কবিতার বিষয়বস্তু কি? এই কবিতায় আমরা দুটো জিনিস জানবো। আচ্ছা, যুদ্ধ বড় নাকি প্রেম বড়? তাহলে এই দুটো জিনিসের মধ্যে কার জয়ী হয়, সেটাই আজকের আলোচ্য বিষয়। আসলে কবি তথা পাবলো নেরুদা নিজে চিলির গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেক ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো আমরা স্বাভাবিকভাবে এটাই জানি যে যুদ্ধে যাওয়া মানে কেউ ফিরে আসে, আবার অনেকেই ফিরে আসে না। তো কবি পাবলো নেরুদা এই যুদ্ধের বর্ণনাই এখানে দিয়েছেন আর কি। এই যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটি মেয়ের কথা। আসলে যেটা কোনো মেয়ে নয়, তার আক্ষরিক অর্থ হচ্ছে তিনি তার স্বদেশ ভূমি অর্থাৎ নিজের দেশকে এখানে একটি মেয়ের সঙ্গে তুলনা করেছেন, তার প্রিয়তমা নারীর সঙ্গে তুলনা করেছেন। তো শুরু করছি আজকের এই ভিডিওটা একেবারে স্কিপ করো না। স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবে না। আর মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ লাইন যেগুলো তুলে প্রশ্ন করা হয়, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। চাইলে তোমাদের পাঠ্যপুস্তক বা একটা খাতা নিয়ে বসে যাও। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করছি আজকের এই ভিডিও। অসুখী একজন কবির নাম কি বললাম? পাবলো নেরুদা। দেখো শুরু হচ্ছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে বলতে কাকে? তাকে বলতে এখানে হচ্ছে সেই প্রিয়তমা মেয়েটিকে, যাকে কবি ভালোবাসেন, সে মেয়ের কথাই এখানে বলা হচ্ছে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, তাহলে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে কবি চলে গেলেন কোথায়? দেখো বলছে আমি চলে গেলাম দূর দূরে। দেখো এখানে ডট ডট চিহ্ন দেওয়া আছে। এই দূর দূরে শব্দের অর্থ হচ্ছে অনেক দূরে। তাহলে এখান থেকে কি প্রশ্ন হতে পারে? যে কবি তার প্রিয়তমা মেয়েটিকে বা তার স্বদেশ ভূমিকে কোথায় দাঁড় করিয়ে রেখে এসেছিলেন? তাহলে অ্যান্সার হবে কি? দরজায়। আর এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অসুখী একজন এই কবিতার নামটির ইংরেজিতে তর্জমা কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে দ্য আনহ্যাপি অন। এরপরের লাইন দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তাহলে এখানে কে জানতো না? যে
লেখক অর্থাৎ কবি আর কখনো ফিরে আসবেন না। তাহলে এটারও অ্যান্সার হবে সেই অপেক্ষারত মেয়েটি, যাকে কবি খুবই ভালোবাসেন, সেই মেয়েটি জানতো না যে কবি আর কখনো ফিরে আসবে না। তাহলে কবি কোথায় যাচ্ছেন? প্রথমেই বলেছি সেই চিলির গৃহযুদ্ধে যাচ্ছেন। এরপরে দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে একটা কুকুর চলে গেল, এখানে কুকুরের অর্থ কি বোঝানো হয়েছে? এখানে কুকুর আর হেঁটে যাওয়া গির্জার নানের মাধ্যমে বোঝানো হয়েছে সময়ের অতিবাহিত হয়ে যাওয়াকে, অর্থাৎ সময় কখনো থেমে থাকে না। যে কোনো কাজ করুক না কেন, যেরকম অবস্থায় থাকুক না কেন, সময় কোনো দিন থেমে থাকে না। তার জন্য এর অর্থ বোঝাতেই ব্যবহার করা হয়েছে একটা কুকুর চলে গেল, মানে দৈনন্দিনভাবে যে কুকুর হেঁটে যায় সেই কুকুরের স্বাভাবিক হেঁটে চলাকে এখানে বোঝানো হয়েছে। তারপর হেঁটে গেল গির্জার এক নান। নান শব্দের অর্থ সন্ন্যাসী। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে কথক অর্থাৎ কবি যখন চলে গেলেন, তার অপেক্ষারত মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে তারপর কি হলো? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। প্রশ্ন হতে পারে এমসিকিউর মধ্যে একটা ড্যাশ চলে গেল, তাহলে অ্যান্সার কি হবে? কুকুর। হেঁটে গেল ড্যাশ, কে হেঁটে গেল? বা হেঁটে গেল গির্জার এক ড্যাশ, তাহলে কি হবে? হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, সেই লাইনটাই স্বাভাবিকভাবে সেই সময়ের প্রবাহমানতাকে বোঝানো হয়েছে, যে কথক চলে যাওয়ার পর এক সপ্তাহ আর পরপর এইভাবে সপ্তাহ যেতে যেতে বছরও কেটে গেল, কিন্তু সেই মেয়েটা কবির কিন্তু অপেক্ষায় রয়েছে, যাকে কবি প্রচুর পরিমাণে ভালোবাসেন, যে জানতো না যে কবি আর কখনো ফিরে আসবেন না। আচ্ছা, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ কবি যে পথ দিয়ে গিয়েছিলেন সেই পথে কি হয়ে গেল? ঘাস জন্মে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল কথকের পায়ের দাগ, অর্থাৎ কবির পায়ের দাগ, যে রাস্তা দিয়ে কবি গিয়েছিলেন সেখানে বৃষ্টিতে তার পায়ের দাগগুলো ধুয়ে দিল। অর্থাৎ কবির যাওয়া দীর্ঘদিন হয়ে গেছে, তার জন্য যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তায় আর কেউ যায়নি বলে ঘাস জন্মালো, আর বৃষ্টিতে ধুয়ে দিল কবির পায়ের দাগ। তাহলে প্রশ্ন এখান থেকে কি হতে পারে? যে বৃষ্টিতে ধুয়ে দিল ড্যাশ, তাহলে কি হবে? কবির পায়ের দাগ। অথবা কবির পায়ের দাগ কিসে ধুয়ে দিয়েছিল? তাহলে বৃষ্টিতে। ঘাস জন্মালো রাস্তায়, তাহলে রাস্তায় কি জন্মেছিল? ঘাস। তাহলে এ ধরনের প্রশ্ন হবে আর কি। আচ্ছা, এরপরে দেখো, আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তাহলে কার মাথার উপর বছরগুলো পাথরের মতো নেমে এসেছিল? তাহলে সেই অপেক্ষারত মেয়েটির উপর, যে কবির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে দরজায়, সে মেয়েটার উপর। তাহলে আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর? তাহলে কবির অপেক্ষারত মেয়েটির মাথার উপর। তাহলে বছরগুলো কিসের মতো হয়ে নেমে এসেছিল? পাথরের মতো। কেন পাথরের মতো? পাথর যেহেতু ভারী, তার জন্য সেই মেয়েটি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে, আর অপেক্ষা তার কাছে ভারী হয়ে যাচ্ছে। তার জন্য এখানে বলা হয়েছে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে সেই দিনগুলোকে, বছরগুলোকে। কারণ পাথর যেরকম ভারী, সেরকম সেই সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছিল, কিন্তু কথক তখনও ফিরছিলেন না। এই সময়টা সেই মেয়েটার কাছে অনেক ভারী এবং অনেক কষ্টের মনে হচ্ছিল। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। আচ্ছা, প্রশ্ন হতে পারে তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল? তাহলে উত্তর হবে কি? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? দেখো, আগ্নেয় পাহাড় যেখান থেকে লাভা বের হয়, ম্যাগমা বের হয়, সেটা কি করে? বন জঙ্গল সব কিছুকে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে। সেরকম যুদ্ধ কি করে? সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। তার জন্য যুদ্ধের প্রবলতাকে বোঝাতে এখানে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে সেই যুদ্ধে কারা খুন হয়েছিল, অর্থাৎ মৃত্যুবরণ করেছিল? শিশু আর বাড়ির সকলেই। আর সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? যাকে কবি দরজায় দাঁড় করিয়ে রেখে এসেছেন, সেই মেয়েটির মৃত্যু হলো না। আমি প্রথমেই বলেছিলাম সেই মেয়েটি হচ্ছে কবির
কল্পনাপ্রবণ একটা মেয়ে অর্থাৎ দেশমাতৃকা, তাকে তিনি একটা মেয়ের সঙ্গে তুলনা করেছেন এই কবিতার মধ্যে। তার জন্য তার কোনোদিন মৃত্যু হতে পারে না। তাই কবিতার মধ্যেও সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। তাহলে আগুন কোথায় ধরেছিল? সমস্ত সমতলে। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। সেখানে শান্ত হলুদ দেবতা বলতে সেই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে যারা নিজেদের শুধু স্বার্থ বোঝে, যারা কারো ভালো চায় না, এক কথায় সমাজের স্বার্থনেশী মানুষদেরকে, যারা সমাজের মধ্যে দ্বন্দ্ববাদ হয় এবং নিজেরা আরামে থাকে। শান্ত হলুদ দেবতারা, প্রশ্ন যদি হয় কত বছর ধ্যানে ডুবেছিল, তাহলে অ্যান্সার কি হবে? 1000 বছর। যারা ভেবেছিল আমরা চিরকালই এভাবেই থেকে যাব, কিন্তু কবি কি বলছেন দেখো, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তাহলে তারা বলতে কারা এখানে স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা, যারা চেয়েছিল যে সারা জীবনই তারা এইভাবেই থেকে যাবে। তাদেরকে দেবতাদের সঙ্গে তুলনা করা হয়েছে মন্দিরের। এটার জন্য যে দেবতারা যেরকম সম্মান পায় মন্দিরের মধ্যে, সেরকম তারা ভেবেছিল যে আমরাও সম্মান পাবো, সাধারণ মানুষকে বোকা বানিয়ে। কিন্তু যুদ্ধের ভয়াবহতা তাদেরকেও ছাড়ল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। তাহলে এখানে মিষ্টি বাড়ি বা বারান্দা বলতে পাবলো নেরুদা অর্থাৎ কবির সেই বাড়ির কথা এখানে বোঝানো হচ্ছে। সেখানে কি কি ছিল? গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এই সমস্ত কিছু কবির বাড়িতে ছিল। কিন্তু যুদ্ধের প্রবাহমানতা এই সমস্ত কিছুকেও রেহাই দেয়নি, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আচ্ছা, প্রশ্ন হতে পারে কবির কোথায় ঘুমিয়ে থাকতেন? তাহলে অ্যান্সার হবে ঝুলন্ত বিছানায়। এই যেখানে একটা কথা আছে জলতরঙ্গ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জলতরঙ্গ কোনো নদীর গতিবেগ বা প্রবাহমানতাকে বোঝানো হয়নি। জলতরঙ্গ বলতে এখানে একটা বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। অসুখী একজন কবিতায় একটি বাদ্যযন্ত্র উল্লেখ রয়েছে, সেটি হলো, তাহলে অপশনে থাকবে জলতরঙ্গ সহ, তাহলে জলতরঙ্গটাই অ্যান্সার হবে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কি কি চূর্ণ হয়ে গেছিল, কি কি আগুনে জ্বলে গেছিল, তাহলে উপরে অ্যান্সারটা লিখলেই হয়ে যাবে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত্যু পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে প্রশ্ন হতে পারে যেখানে ছিল শহর, সেখানে এখন কি রয়েছে? এখানে ছড়িয়ে রয়েছে কাঠকয়লা। কেন? যুদ্ধ প্রবাহমানতা এতই ভয়ঙ্কর যে মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, শিশু থেকে শুরু করে শহর গ্রাম কোনো কিছুকেই ছাড় দেয়নি। তার জন্য এখানে যেখানে শহর ছিল সেখানে এখন রয়েছে কাঠকয়লা। আর শেষে দুটো লাইন দেখো, রক্তের একটা কালো দাগ, রক্তের একটা কালো দাগ। তাহলে রক্তের কালো দাগ বলতে কি বোঝানো হয়েছে? রক্ত তো হয় লাল, রক্তের কালো দাগ বলতে এখানে বোঝানো হয়েছে সময়ের অতিবাহিত হয়ে যাওয়াকে। দেখবে রক্ত লাল, কিন্তু কিছুক্ষণ যদি থাকে তাহলে রক্তের রং কালো হয়ে যায়। তো সেই সময়ের প্রবাহমানতাকে বোঝানোর জন্যই রক্তের দাগ এখানে কালো। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, শেষের লাইন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে কোন মেয়েটি? প্রথমেই বলেছিলাম, যাকে কবি দরজায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধে চলে গেছেন, আর যে মেয়েটি কবির অপেক্ষায় রয়েছে সেই মেয়েটি এখনও কবির জন্য অপেক্ষা করছে, যার মাথার উপর বছরগুলো পাথরের মতো নেমে এসেছিল, যার কবির জন্য রাস্তা দেখা আরও দীর্ঘতর হয়ে উঠেছিল, সেই মেয়েটির এখানে কথা বলা হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন, সব কিছুই যখন এই যুদ্ধের দাবদাহ থেকে রক্ষা পেল না, কবিও আর ফিরে এলেন না, শিশু, সমস্ত বাড়িঘর, দেবতা, স্বার্থনেশী মানুষ, কেউই যখন এই যুদ্ধের দাবদাহ থেকে ছাড় পেল না, তাহলে সেই মেয়েটি বেঁচে থাকলো কিভাবে? তাহলে প্রথমেই তোমাদের ক্যান্সার আমি বলে দিয়েছিলাম যে এটা আসলে কোনো মেয়ে নয়, এটা হচ্ছে কবির কল্পনাপ্রবণ একটি মেয়ে, অর্থাৎ কবি নিজের দেশভূমিকে এখানে একটি ভালোবাসার মেয়ের সঙ্গে তুলনা করেছেন। তো এই হচ্ছে তোমাদের অসুখী একজন কবিতার পূর্ণ বিষয়বস্তু সহ আলোচনা।
তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের মূল আলোচনা। কেমন লাগলো আমাদের এই আলোচনা কমেন্ট করে জানিও, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে হাজির হব আবার নতুন এক টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।